কেন পুরো বাহিনী এই দায়ে দায়ী না হয়ে কয়েকজন জেনারেলের ইচ্ছা পূরণের হাতিয়ার হবেন? মনে রাখবেন, এটা বাংলাদেশ সেনাবাহিনী, কোন জেনারেলের সেনাবাহিনী নয়। আপনাদেরকে সেইভাবে এটাকে দেখতে হবে। সেনাবাহিনীতে কোন রকম অন্যায় কাজ হোক, এটা আমরা চাই না। আমরা এটার প্রতিবাদ করছি। আমরা চাই এতদিনে যত অন্যায় কাজ হয়েছে, আপনারা যে কোনো কারণে এটা করতে বাধ্য হয়েছেন, সেই হাতে গোনা লোকগুলিকে এখন আপনারা আইনের হাতে সোপর্দ করুন। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে সেনাবাহিনী যখন সামনে দাঁড়ায়, তখন সেই সেনাবাহিনীকে আগে নষ্ট না করে বা অক্ষম না করে কারো পক্ষে আমাদের স্বাধীনতা বা সার্বভৌমত্ব আঘাত করা সহজ কাজ নয়। সেই জন্যেই আপনারা দেখবেন যে ৮ সালে খুনি হাসিনার নির্বাচন জেতার পরেই ৯ সালে প্রথম আঘাতটা আসে বিডিআরের উপরে। বিডিআরের উপরে আঘাতটাও কিন্তু মাল্টিপারপাস ছিল। এটা এক কেন্দ্র শুধু বিডিআরের উপরে ছিল না, কারণ বিডিআর আপনারা জানেন সবসময় সেনাবাহিনীর অফিসাররা থাকে। বিডিআর তাদের একটা কাজই হচ্ছে বাংলাদেশের প্রথম লাইন অফ ডিফেন্স গড়ে তোলা শত্রুর আক্রমণের মুখে। এই প্রথম লাইন অফ ডিফেন্সটাকে যদি নষ্ট করা যায় এবং সেই সময় সেনাবাহিনীর এতগুলি অফিসারকে ওখানে হত্যা করা যায়, অত্যাচার করা যায় তাদের পরিবারের উপরে, তাহলে সেটার যে একটা মনস্তাত্ত্বিক এফেক্ট পড়বে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে, তাতে বাংলাদেশ সেনাবাহিনী অনেক দুর্বল হবে। সেটাই ছিল ভারত এবং ভারতের একমাত্র সেবাদাসী শেখ হাসিনার লক্ষ্য এই বাংলাদেশে। তারা অনেকটাই স্বার্থ করেছে। আজকে আমরা যে সেনাবাহিনী দেখছি এবং যে গল্পগুলি শুনছি এই 16 বছরের, এই গল্প সেই ভারত এবং তাদের সেবাদাসী খুনি শেখ হাসিনা একটা পুরা ন্যাশনাল স্টোরির একটা অংশ। এটা আলাদা কিছু না। এই সময় অবশ্যই সেনাবাহিনীর বা নৌবাহিনীর, বিমান বাহিনীর অনেক সদস্যের উপরে, অফিসার, জেসিও, এনসিও, আদার সবার উপরে অনেক রকম অবিচার হয়েছে। অনেককে শুধু সন্দেহ করে বাড়ি পাঠানো হয়েছে। অনেককে বিডিআরের ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ি পাঠানোর উদ্দেশ্যে বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী থেকে বের করার উদ্দেশ্যে নানা রকম গল্প বানিয়ে তাদেরকে বের করা হয়েছে। কাকে কোন উদ্দেশ্যে কিভাবে কখন বের করা হয়েছে, সেই গল্পগুলির থেকে বড় গল্পটা হচ্ছে এই কাজে সহযোগিতা করেছেন আমাদেরই কিছু পথভ্রষ্ট ভাইয়েরা, এবং তার থেকেও বড় গল্প হচ্ছে তাদের অনেকে এখনো চাকরি করে। আমাদেরকে ফোকাস করতে হবে ওখানে। আমি ব্যক্তিগতভাবে আমার উপর একটা অন্যায় হয়েছে, সেটার বিচার পেলাম কি পেলাম না সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আমার সেনাবাহিনী এখনো ওই রকম কিছু প্রতারকের হাতে রয়ে গেছে কিনা। 17 আগস্ট রাওয়ার একটা সভায় আমি বলেছিলাম যে সশস্ত্র বাহিনী একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল 3 আগস্ট যে এই দেশের মানুষের প্রতি তারা গুলি করবে না। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থেকে এটা ছিল একটা আশাব্যঞ্জক এবং উল্লেখযোগ্য ঘটনা, পুরো আন্দোলনটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এটা অনেক সহায়ক ভূমিকা পালন করেছে। একটা সশস্ত্র বাহিনী যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই প্রধানগণ তাদের কাজটা যদি সম্পূর্ণ করতে চান, তারা 3 তারিখে যে কাজটা শুরু করেছিলেন জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে, সেই কাজটা যদি তারা সম্পূর্ণ করতে চান, তাহলে তাদেরকে এই শত্রুর গুপ্তচর, আওয়ামী লাভার যারা এই সশস্ত্র বাহিনীতে আছেন, তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি 17 আগস্ট যে কথাটা বলছিলাম রাওয়ার একটা সভায়, যে সেনাবাহিনী 631 জন যাদেরকে আশ্রয় দিয়েছিল তাদের জীবনের নিরাপত্তার জন্য, মানবিক দিক থেকে এই কাজটা আমি সমর্থন না করলেও আমি এটা সমালোচনা করছি না। আপনি একজনের জীবন বাঁচিয়েছেন উন্মত্ত জনতার হাত থেকে, ভালো কথা, কিন্তু সেদিন বলেছিলাম এদের লিস্টে যদি আগামী 2-4 দিনের মধ্যে তাদের একটা নামের তালিকা প্রকাশ না করেন, তাহলে
আগামীকাল বা তার পরের দিন বা তার পরের দিন যেই সমস্ত আওয়ামী লীগারদের খুঁজে পাওয়া যাবে না এই দেশে, সেই দায় পড়বে সেনাবাহিনীর উপর। কেন আমাদের সেনাবাহিনী এত ভালো কাজ করার পরেও এই দোষটা তাদের কাঁধে নিবে? এখনো কেন আমাদের জেনারেলরা পরিষ্কার করতে পারছেন না যে সেনানিবাসে কারা ছিল এবং তারা কে কবে সেনানিবাস ত্যাগ করেছেন, কিভাবে ত্যাগ করেছেন?